আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো এই কামনাই করি। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নবম শ্রেণীর অনুশীলনী 4.1, যেখানে তোমরা সূচকীয় রাশি, সূচক এবং লগারিদমের একটা চ্যাপ্টার আছে। সেই চ্যাপ্টার থেকে আমি আজকে কিছু অংশ আলোচনা করব। এটা বলতে পারো সূচকের প্রথম পর্ব। তো এখানে সূচকীয় রাশি কি জিনিস, আমাদের যে পাঠের বিষয় সূচকীয় রাশি। লক্ষ্য করো, এখানে একটা রাশি আছে যার পাওয়ার এর উপরে মনে করো একটা সংখ্যা দেওয়া আছে 4। তো এর দ্বারা বোঝায় যে এখানে 4টা এ গুণ আকারে আছে, এরকম গুণ আকারে আছে। আর সব সময় একটা কথা মনে রাখবে, আমাদের দেখবে যে এরকম কিছু ডিক্টেশন দেওয়া থাকে সাইডে, যে এ বিলংস টু আর। এইটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর যারা প্রাথমিক পর্যায়ে আছে তাদের ওদিকে তাকানোর প্রয়োজন নেই। এগুলো আস্তে আস্তে তোমাদের কাছে সহজ হয়ে যাবে। যে এ বিলংস টু আর, আর বলতে যে আমি মোহাম্মদ রিয়াজউদ্দিন স্যার, রিয়াজ স্যার নয়। আর হচ্ছে রিয়েল নাম্বার, দ্যাট ইজ বাস্তব সংখ্যা। রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যার সেট। তোমরা জানো এর আগে যখন সেটের চ্যাপ্টার করেছো সেখানে দেখেছো যে বিভিন্ন রকমের সেট আছে, বাস্তব সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট, কি বলে পূর্ণ সংখ্যার সেট, মূলদ অমূলদ সংখ্যার সেট, এগুলি পড়েছো তোমরা। তো আর হচ্ছে বাস্তব সংখ্যার সেট। অর্থাৎ আমাদের সবগুলি কাজই হবে নবম এবং দশম শ্রেণীতে বাস্তব সংখ্যাকে কেন্দ্র করে। তো শিক্ষার্থী বন্ধুরা, তো এইখানে এই যে আমরা দেখলাম যে এর পাওয়ার 4, এটা একটা নির্দেশক। সূচক বলতে অনেকটা আমরা এটাকে বলতে পারি যে নির্দেশক, যে এখানে 4টা একে নির্দেশ করছে। তো এই নিচের যে সংখ্যাটা এটাকে বলা হয় বেস, বা বাংলায় বলে ভিত্তি। আর এই উপরের যে সংখ্যাটা এটাকে বলা হয় তোমার পাওয়ার, বললে সবাই চিনে, বাংলায় বলা হয় শক্তি অথবা ঘাত। তোমাদের বইয়ের ভিতরে লেখা আছে ঘাত, শক্তি অথবা ঘাত। অর্থাৎ বেস আর ঘাত এই দুটো মিলে যে রাশি হয়, এই ধরনের রাশিকে বলা হয় সূচকীয় রাশি। আশা করি তোমরা ব্যাপারটা ভালো বুঝতে পেরেছ। এখন লক্ষ্য করে দেখো যে এই যে সূচকীয় রাশি, এই সূচকীয় রাশি নিয়ে তোমাদের বইয়ের ভিতরে মোটামুটি যে সমস্ত প্রবলেমগুলি সলভ করতে হবে, তাদের মধ্যে তোমরা যদি এই 10টি, এখানে 10টি সূত্র লেখা আছে, আমি একটা একটা করে এখানে দেখে বোঝাবো। তো এই 10টি সূত্র যদি কোনো ছাত্রছাত্রী মনে রাখতে পারে তাহলে তার পক্ষে সূচক অত্যন্ত সহজ হয়ে যাবে। সূচককে নিয়ে আর ভয় পাবে না। আর সূচককে যে কোনো প্রশ্ন যখন আসে উত্তর দেওয়ার তেমন কোনো কঠিন হবে না। দুঃখজনক হলেও সত্য, আমি নিজে বোর্ডের প্রধান পরীক্ষক হিসেবে আমি প্রতি বছর প্রায় 4-5 হাজার খাতা দেখি গণিতের। সেখানে আমি প্রায় দেখি যে এই সহজ বিষয়গুলি ছাত্রছাত্রীরা খুব একটা আশাব্যঞ্জক, তাদের কাছ থেকে কিছু পাওয়া যায়নি, খুবই কষ্টজনক। এজন্য এই জিনিসগুলো প্রথম থেকে ভালো করে দেখে বুঝে তারপরে মুখস্থ করবে বা শিখবে, যাই বলো না কেন। আর গণিতের আসলে মুখস্থ করার বিষয় তেমন কিছু খুব একটা নাই। এখানে বেশিরভাগই তোমাকে অবশ্যই বুঝতে হবে, দেখতে হবে, শুনতে হবে, আর বুঝতে হবে। আর প্র্যাকটিস, প্র্যাকটিস ছাড়া কোনো গণিতে ভালো করার কোনো বিকল্প নেই। অতএব তোমরা আজকে কথা বলে আমরা শুরু করি। প্রথমে যে সূত্রটা আছে সেটা হচ্ছে তোমার এ পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, অর্থাৎ সূচকের গুণের যে সূত্র। তো সেক্ষেত্রে এটা লেখা আছে কি এ টু দি পাওয়ার এম প্লাস এন। অর্থাৎ যদি গুণ আকারে থাকে আর বেস গুলি যদি সমান হয়, বেস সমান না হলে কিন্তু এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করা যাবে না। বেস যদি সমান হয় তাহলে পাওয়ারের মধ্যে যা থাকবে এই গুণের বেলায় সেই পাওয়ার গুলো একটা বেজের উপরে যতগুলি পাওয়ার থাকবে এগুলি এরকম ভাবে যোগ হয়ে যাবে। ঠিক তদ্রুপ যদি আরো বেশি হয়, যে এম এ টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার পি মনে করো আছে। আর প্রত্যেক ক্ষেত্রেই একটা জিনিস লক্ষ্য রাখবে যে এখানে যে কথাটা বলা আছে সেটা হচ্ছে কি, যে এ বিলংস টু আর, তার মানে হচ্ছে এ বাস্তব সংখ্যার সেট, এর কোনো মান অবাস্তব হতে পারবে না।
বাস্তব সংখ্যা নিতে হবে। তো এখানে যে কথাটা বলতেছিলাম যে এখানে যখন দুটো আসছে তখন আমরা এইভাবে দুইটাকে প্লাস করছি, যখন তিনটা আসবে কোনো সমস্যা নেই, একটাই এ হবে, তিনটা এ হবে না, আর এই পাওয়ার গুলা পর্যায়ক্রমে এভাবে যোগ করে দিবে। এভাবে যত আসবে তত যোগ করবে গুণের বেলায়। এটাকে বলা হয় সূচকের গুণের সূত্র। আশা করি জিনিসটা বুঝতে পেরেছ। এবার আসো সূচকের ভাগের সূত্রের মধ্যে। এটাও অনেকটা একই রকম। 2 নম্বর সূত্র যেটা এখানে আছে, আমি একটা একটা সূত্র এখান থেকে পরিষ্কার করে দিচ্ছি। 2 নম্বর যে সূত্রটা আছে a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n, কোনো সমস্যা নেই। আগে গুণের বেলায় যেরকম পাওয়ার গুলি যোগ হয়েছিল, এবার ভাগের বেলায় পাওয়ার গুলা উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ হবে, আর কোনো পার্থক্য নাই। আর সংজ্ঞায় সেই আগের মতোই এ অবশ্যই বাস্তব সংখ্যা হতে হবে, এবং mn সেগুলো স্বাভাবিক সংখ্যা হলেই ভালো হয়, না হলেও তেমন কোনো ক্ষতি নেই। আচ্ছা, এবার আসো আরেক ধরনের সমস্যা, যে অনেক সময় দেখা গেছে যে ব্র্যাকেটের ভিতরে একাধিক সংখ্যা থাকতে পারে, এবং তারা অবশ্যই গুণ আকারে যদি থাকে আর একটি পাওয়ার যদি হয়, তো সেই ক্ষেত্রে ব্র্যাকেটের ভিতরে গুণ আকারে যতগুলি সংখ্যা থাকবে, তো প্রত্যেকের পাওয়ার আলাদা আলাদা ভাবে এটাকে বসাবে। ঠিক ভাগের বেলাও একই। 4 নম্বর সূত্র যেটা, যে a বাই b এ আকারে যদি থাকে, তাহলে সেই ভগ্নাংশ আকারেই থাকবে, সেটা যার যার পাওয়ার কিভাবে তুমি আলাদা করে দিয়ে দিবে। অর্থাৎ গুণ এবং ভাগের যে সূত্র অনেকটা কাছাকাছি, জাস্ট এটা যেভাবে গুণ আকারে আছে গুণ আকারেই থাকবে, এটা ভাগ আকারে আছে ভাগ আকারেই থাকবে, জাস্ট পাওয়ার গুলো এক একজনের আলাদা হয়ে যাবে যখন তারা ব্র্যাকেট থেকে বের হবে। এবার আসো, যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে, অর্থাৎ ঘাতের উপরে ঘাত, তখন কি হবে? 5 নম্বর যে সূত্রটা, a পাওয়ার n তার উপরে আছে n, তাহলে সেই ক্ষেত্রে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তো অনেক স্টুডেন্ট আছে যারা কিনা এটাকে প্রথম সূত্রের সাথে গুলিয়ে ফেলে। প্রথম সূত্রে যেমন যোগ ছিল, এখানেও তারা যোগ করে ফেলে অনেকে। আসলে এরকম না, পাওয়ারের উপরে পাওয়ার এটা যদি হয়, অর্থাৎ ঘাতের ঘাত, তখন এই পাওয়ারের সাথে পাওয়ার অবশ্যই গুণ হবে। যেমন এরকম যারা উচ্চতর গণিতের ছাত্র, তারা দেখবে যে আরো থাকে পাওয়ার, এই ধরনের আরো পাওয়ার থাকতে পারে উপরে, তাহলে কি হবে? তখন সেটাও এরকম ভাবে পর্যায়ক্রমে গুণ হতে থাকবে। এখানে অনেক সময় আমাদের এই পাওয়ার গুলার একটু পরিচয় ভিন্ন রকম হয়, যে অনেক সময় দেখা গেছে যে a টু দি পাওয়ার b, আর এইখানে আছে 1/a, তখন কি করব আমরা? সেই ক্ষেত্রেও এই পাওয়ারের সাথে পাওয়ার গুণ হবে, যে b আছে ভিতরে তার সাথে গুণ হবে 1/a, তার মানে হচ্ছে তোমার a টু দি পাওয়ার b/a। তো সুতরাং পাওয়ার ভগ্নাংশই হোক আর স্বাভাবিক সংখ্যাই হোক, পূর্ণ সংখ্যাই হোক, তোমাদের ওই একই সূত্র, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হবে। আচ্ছা, এবার আসো আরেক ধরনের রাশি। তোমরা দেখবে যে অনেক সময় এই ধরনের কিছু সমস্যা সামনে আসে, অর্থাৎ এখানে একটা রুট আছে, ভেতরের সংখ্যার উপরে পাওয়ার আছে, আবার বাহিরে এই সংখ্যাটা আছে। এই সংখ্যাটা লেখার সময় অনেকে ভুল করে। একটা হচ্ছে যে m√a টু দি পাওয়ার n, আর আমি এখন যেটা লিখেছি সেটা হচ্ছে এই ধরনের mটা লিখেছি এই জায়গায়। তো অনেক স্টুডেন্ট না বোঝার কারণে করে কি, এই জিনিসটাকে এইভাবে লিখে ফেলে। তো দুইটার কিন্তু পার্থক্য অনেক বেশি। এটা কিন্তু এটার সাথে গুণ অবস্থায় আছে, আর এটা কিন্তু পাওয়ার অবস্থায় আছে। তো কি ধরনের পাওয়ার সেটা আমরা এখন বর্ণনা করব। তো তোমরা এই ভুল কিন্তু করবে না। দেখো, যদি এরকম সংখ্যা থাকে, তাহলে যেটা হবে সেটা হলো তোমার বেস ঠিকই থাকবে, এই ভিতরের পাওয়ারটা এরকম উপরে বসবে, আর এই যে বাহিরে ফাঁকে যে পাওয়ারটা আছে সেটা এরকম নিচে বসবে, অর্থাৎ দুটো পাওয়ার ভাগ হয়ে যাবে। তো এই রকমের সমস্যা অনেক সময় দেখা গেছে শুধু এরকম হয় যে 3 আছে, এখানে b আছে, তো এখানে তো কিছুই নাই, b এর উপরে কিছু নেই। তো বুঝবে যে b এর উপরে কিছু নাই মানে তার উপরে একটা কমপক্ষে 1 আছে। তাহলে সুতরাং এই সূত্র অনুযায়ী আমি সাজাই, তাহলে 1 উপরে
3 নিচে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। আচ্ছা, যদি কখনো এগুলি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে আমাদেরকে জানাবে, কারণ এছাড়া তোমাদের সাথে যোগাযোগ করার উপায় কি। আজকে যদি ক্লাস করতে পারতাম সরাসরি সামনাসামনি অনেক প্রশ্ন আসতো, অনেক উত্তর আসতো, কিন্তু দুঃখের বিষয় সেটা তো আর সম্ভব হচ্ছে না। কাজে একমাত্র ভরসা তোমরা দেখে যদি কমেন্টস করো তাহলে অবশ্যই তোমাদের সমস্যাগুলির সমাধান আমরা দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা স্যারই যারা ক্লাস করতেছে অনলাইনে আজকে চেষ্টা করতেছে, তো তাদের কাছে যদি কমেন্টস করা হয়, যে ওই শিক্ষার্থী তো সবচেয়ে উত্তম যে বেশি প্রশ্ন করে এবং প্রশ্নের মাধ্যমে সে উত্তরগুলি আদায় করে নেয়। টিচারদের কাছেও সে খুব আদরণীয়, পছন্দনীয় এবং সকলের কাছে, আর সে জানতেও পারে বেশি। তার কাছে তোমরা কমেন্টস এর মাধ্যমে তোমাদের কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবে। তাহলে এই হলো এক ধরনের প্রবলেম। আচ্ছা, এবার আরেকটা জিনিস লক্ষ্য করো যে এই ধরনের সংখ্যা যে পাওয়ার আছে বাট পাওয়ারটা নেগেটিভ, পাওয়ারটা আছে নেগেটিভ। তো এই ধরনের ক্ষেত্রে অর্থাৎ এই নেগেটিভ পাওয়ার যদি হয়, এখানে ভয় পাওয়ার কিছুই নেই। এরকম সুন্দর করে একটা টান দিবে, যেটা কি আমরা ভগ্নাংশ লেখার কাজে ব্যবহার করি। আর যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা তার উপরে থাকবে, কিন্তু মাইনাস থাকবে না। তবে কোথায়? ভগ্নাংশের নিচে, আর উপরে একটা 1 দিবে। সুতরাং এরকম নেগেটিভ পাওয়ার থাকলে এই কাজ করবে। অনেক সময় দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় যে এর পাওয়ার -1। তো এই ক্ষেত্রে সেই একই সূত্র অ্যাপ্লাই করতে পারো। তুমি ভগ্নাংশ লেখো, এর পাওয়ার 1 উপরে 1। তা তোমরা জানো যে সাধারণত এই 1 কখনো পাওয়ার হিসেবে ব্যবহার করা হয় না, না করলেও বোঝা যায় যে এখানে 1 আছে। সুতরাং আমরা a টু দি পাওয়ার -1 ইজ ইকুয়াল টু 1/a। তো এইটাকে নিয়ে আবার অনেক শিক্ষার্থীরা যে ভুলটা করে সেটা আমি একটু দেখাচ্ছি। সেটা হলো যে দেখা গেল এর পাওয়ার -2 আছে, তো এখানে 1/a লিখছে, লিখে রাখে 2/a। আসলে কিন্তু এটা সম্পূর্ণ ভুল, এরকম না। তুমি ওই প্রথম সূত্রটা যদি মনে রাখো, যে আমরা কি বলেছিলাম যে এখানে একটা টান দিবে, বেস ঠিক থাকবে, পাওয়ারটা নেগেটিভ ছিল এটা পজিটিভ হয়ে যাবে, আর উপরে একটা 1 হবে। অর্থাৎ যদি এভাবে সূত্র আকারে লেখো তাহলে এটা হলো কারেক্ট, এইভাবে হলো সঠিক। আর একটু আগে যেটা দেখালাম সেটা হলো ভুল। তো এই ধরনের আবার এইখানে আরেকটা সমস্যা হয়, দেখবে তোমরা অঙ্ক করতে গিয়ে অনেকেই ভুল করে ফেলো। সাপোজ 2a টু দি পাওয়ার -1 আছে বা অন্য কিছু আছে, তো তখন যে কাজটা হয় তারা করে কি, অনেকেই এই পুরাটাকে একটা মনে করে, তো এভাবে লিখে ফেলে। প্রায় দেখছি এভাবে লিখে ফেলে। আসলে এটা এরকম হবে না। পাওয়ারটা তো 2 এর উপর নেই, এটা কিন্তু ভুল পদ্ধতি। পাওয়ারটা কিন্তু 2 এর উপর নেই। তাহলে কি হবে? সঠিকটা কি হবে? সঠিক হবে যে 2 এর জায়গায় 2 থাকবে, আর এর পাওয়ার -1 হলে আমরা জানি যে 1/a। অর্থাৎ এটাকে যদি আমরা গুণ করি তা 2 উপরে চলে যাবে 2, এরকম। এটা হলো সঠিক পদ্ধতি, আর এটা হলো ভুল পদ্ধতি। আশা করি তোমরা এই ধরনের ভুল করবে না। আর একটা জিনিস দেখবে, সূচকের প্রায় শেষ পর্যায়ে চলে এসে সূত্র নিয়ে, অনেক সময় কিছু জিনিস আছে এরকম 0, তখন তার মান হয় 1। যে যদি কোনো সূচকে কোনো সংখ্যার পাওয়ার বাস্তব সংখ্যা অবশ্যই হতে হবে, তবে বাস্তব সংখ্যা হলে আরেকটা শর্ত আছে, এই কিন্তু এখানে 0 হতে পারবে না। কারণ 0-র উপর যদি পাওয়ার 0 হয়, অর্থাৎ শূন্যের ঘাত 0, তাহলে সেখানে অসংজ্ঞায়িত মান, যেগুলো আমরা সংজ্ঞায়িত করতে পারি না, অসংজ্ঞায়িত মান চলে আসে। সুতরাং এর মান 0 হতে পারবে না, এরকম একটা শর্ত আছে, এর মান 0 হতে পারবে না। তাহলে এর সমান a টু দি পাওয়ার 0 সমান কি হবে? 1। এখন যার পাওয়ার এস তুমি 0 দাও, এখানে বড় একটা সংখ্যা, তার উপরে 0, তার মানও 1। এমনকি একটা ম্যান, তার পাওয়ারও 0, তার মানও কিন্তু 1। তবে শর্ত হলো বাস্তব সংখ্যা নিয়ে করব, তো সেখানে ম্যান তো আর সংখ্যা নয়। এটা যাক বোঝানোর জন্য কথার কথা আর কি। তবে অবশ্যই খেয়াল রাখবে যে কথাটা, সেটা হলো এর মান 0 হতে পারবে না, অর্থাৎ বেস যেটা সেটা 0 হতে পারবে না কখনো। কারণ 0-র ঘাত 0 হলে সেখানে অসংজ্ঞায়িত মান চলে আসে। আরেকটা প্রবলেম তোমাদের সামনে আসে, যে দেখো এখানে লেখা আছে
a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু b টু দি পাওয়ার x যখন হয় তখন লেখা যায় সরি এখানে ভুল হয়েছে, এখানে এতক্ষণ ভুল ছিল, অত্যন্ত দুঃখিত। যে যদি পাওয়ার সমান হয় এর পাওয়ার x এবং b এর পাওয়ার x, যদি এই ধরনের পাওয়ার সমান হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে a সমান b, অর্থাৎ বেস দুইটা তখন তাদের সমান হবে। দেখা গেল যে একটা সমান চিহ্নের দুই পাশে বেস ভিন্ন কিন্তু পাওয়ার সেম, তখন সেই ক্ষেত্রে এই পাওয়ারকে যদি আমরা অমিট করে দেই তাহলে আমরা কি লিখতে পারি, a সমান b। একইভাবে যদি এমন হয় যে বেস সমান কিন্তু পাওয়ার ভিন্ন, অর্থাৎ a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার y আছে, এই ক্ষেত্রে বেস কিন্তু সমান কিন্তু পাওয়ার দেখা যাচ্ছে ভিন্ন, এই ক্ষেত্রে আমরা এই কথাটা লিখতে পারি x ইজ ইকুয়াল টু y। তো এই ছিল মোটামুটি আজকের সূচকের যে ভিত্তি অর্থাৎ বেসিক যে জিনিসগুলো এগুলি। তো এই সমস্ত বেসিক জিনিস যদি কোনো স্টুডেন্ট ভালো করে বুঝতে পারে তাহলে তার পক্ষে কোনো সমস্যার সমাধান করা কঠিন কিছু হবে না। তাহলে এবার আমরা একটা কিছু সমস্যার মধ্যে যাই। অন্তত পক্ষে একটা সমস্যা আমি দেখিয়ে দিচ্ছি। অনেক সময় দেখবে তোমাদের বইয়ের ভিতরে এই ধরনের কিছু অঙ্ক আছে, x টু দি পাওয়ার মাইনাস 1 y টু দি পাওয়ার মাইনাস 1 z রুট z টু দি পাওয়ার মাইনাস 1 x। তো এটাকে কিভাবে করবে সমাধান? কিছুক্ষণ আগে আমরা যে সমস্ত সূত্রগুলি শিখেছি অনেকটা সেরকমই, যে x এর পাওয়ার মাইনাস 1 থাকলে আমরা জানি যে এটাকে 1/x লেখা যায়, সাথে y আছে থাকুক, এখানেও ঠিক তাই 1/y z, এখানেও ঠিক তাই 1/z x। এবার সবকটাকে যদি একটা রুটের ভিতরে নিয়ে আসো তাহলে দেখো উপরে নিচে z, x x y কাটা গেলে কি থাকে 1, আর তোমরা জানো যে 1 এর বর্গমূল হচ্ছে 1। তাহলে এই ধরনের সমস্যা তোমাদের বইয়ের ভিতরে আছে। আরেক ধরনের সমস্যা আছে, আমি ওটা দেখিয়ে আজকের ক্লাসটা শেষ করব, কারণ আমি চাই না ক্লাসটা বেশি লম্বা হোক। বেশি লম্বা ক্লাস হলে আমার শিক্ষার্থীদের অনেক সময় কি বলে ক্লান্তি এসে যায়। তো যারা নাকি একটু কম বুঝে বা একটু বলতে গেলে গণিতের প্রতি অনীহা, তারা হয়তো বিরক্ত হয়ে যাবে। এই জন্য আরেকটা সমস্যা দেখিয়ে আমি আজকের ক্লাসটা এখানে সমাপ্ত করব। একটু লক্ষ্য করে দেখো, কখনো দেখবে এরকম সংখ্যা আছে যে a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই a টু দি পাওয়ার y, উপরে আছে z, a টু দি পাওয়ার y z, উপরে আছে x, এর পাওয়ার z, এর পাওয়ার x, উপরে আছে y। এরকম সমস্যা যদি থাকে, আমরা যেটা বলেছিলাম যে ঘাতের উপর ঘাত, এখানে দেখো ভাগের সূত্রটাও আমরা কাজ করতে পারি, ঘাতের উপর ঘাত সেটাও আসবে, একই সঙ্গে দুইটা সূত্র এখানে চলে আসতেছে। তো প্রথমে এই যে কাজটা করব, যে বেস যদি সমান থাকে আমরা জানি উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ হয়, তার উপরে একটা পাওয়ার আছে থাকুক, এখানেও ঠিক তাই y মাইনাস জেড এক্স, ঠিক একইভাবে z মাইনাস এক্স ওয়াই। এখন পাওয়ারের উপর পাওয়ার, আমরা জানি যে পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে কি হয়, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, অর্থাৎ z ইন্টু এক্স মাইনাস ওয়াই। যাদের সরাসরি গুণ করতে সমস্যা তারা এভাবে ব্র্যাকেট দিয়ে নিবে, এ টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড, ওয়াই এ টু দি পাওয়ার y ইন্টু জেড মাইনাস এক্স। এবার দেখো গুণের সূত্র চলে আসছে সামনে, সবগুলি বেস সমান, মাঝখানে গুণ। তো আমরা জানি যে গুণের বেলায় কি করতে হয়, সবগুলি পাওয়ার একত্রে যোগ করতে হয়। প্রথম পাওয়ারটা একসাথে গুণ করে দিলাম, জেড এক্স মাইনাস ওয়াই জেড
প্লাস মাঝখানে যেহেতু গুণ আছে এই পাওয়ারটা লেখার আগে অবশ্যই একটা প্লাস দিবে, আর একই সঙ্গে এটাকে গুণ করে দিলে এক্স ওয়াই, এক্স দ্বারা জেড কে গুণ করলে জেড এক্স। এখানে আবার বেজ সামনে, সুতরাং পাওয়ার যোগ হবে ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই। লক্ষ্য করে দেখো, প্লাস জেড এক্স মাইনাস জেড এক্স প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই জেড, অর্থাৎ উপরে কিছুই থাকছে না, এদেরকে যোগ বিয়োগ করলে। আর যারা যোগ বিয়োগ বুঝো না, কাটলে বুঝো, তারা দেখো এভাবে এক্স ওয়াই কাটা, ওয়াই জেড কাটা, জেড এক্স কাটা, কি থাকতেছে? এর পাওয়ার কিছুই থাকছে না। কিছুই থাকছে না মানে কিছু একটা আছেই, সেটা কি? এর পাওয়ার থাকছে জিরো। আর আমরা জানি যে কোনো সংখ্যার পাওয়ার জিরো হলে তার মান হচ্ছে 1। এটাই হলো অ্যান্সার। তো বন্ধুরা, এখানে আমরা অনেকগুলো সূত্র এখানে অ্যাপ্লাই করতে পেরেছি। এখানে ভাগের সূত্র এসেছে, ঘাতের উপরে ঘাতের সূত্র এসেছে, গুণের সূত্র এসেছে, এবং সর্বশেষ আরেকটা সূত্র এসে গেছে যে কারো পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান কত হয়। তাহলে এই ছিল আজকে আমাদের সূচকের উপরে মোটামুটি প্রাথমিক, অর্থাৎ প্রথম পর্বের যে ক্লাস, প্রাথমিক ধারণা তোমাদেরকে আমি দিলাম। আশা করি মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে। আর যদি মনে করো যে এই ক্লাস দ্বারা অন্যরা উপকৃত হবে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, এমনকি আমার ওই যে উপরে লেখা আছে টিআর ম্যাথ ওয়ার্ল্ড, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে অপরের কাছে পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।